একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি বিএম জাকির হোসেন মধু, প্রদর্শক আইসিটি, উপশহর কলেজ, যশোর। আজকের পাঠে আলোচ্য বিষয়সমূহ: মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ধারণা, মোবাইল ইউনিট বা সেট পরিচিতি, মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ, জিএসএম পরিচিতি, এর সুবিধা ও অসুবিধা, সিডিএমএ পরিচিতি, এর সুবিধা ও অসুবিধা। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে একটি স্যাটেলাইটের থেকে কিভাবে ভূপৃষ্ঠে তথ্য আদান প্রদান হয় তার একটা চিত্র দেখানো হয়েছে। স্যাটেলাইট থেকে তথ্য ভূপৃষ্ঠের স্যাটেলাইট লিঙ্কে আগে আসে। স্যাটেলাইট লিঙ্ক থেকে অ্যাক্সেস পয়েন্টারে সেটাকে ধারণ করা হয়। আবার অ্যাক্সেস পয়েন্টার থেকে সার্ভিস প্রোভাইডার বা প্রাইভেট নেটওয়ার্ক যারা আছে তারা ব্যবহার করতে পারে। আর আমরা যারা ব্যবহার করি তারা আছে প্রাইভেট নেটওয়ার্ক। তা এ থেকে ভূপৃষ্ঠে যেখানে থাকুক বা জলরাশির মধ্যেই থাকুক, আমরা স্যাটেলাইট থেকে যে কোনো জায়গায় তথ্য দ্রুত আদান প্রদান করতে পারি। এইটাকে আছে মোবাইল নেটওয়ার্কিংয়ের একটা বড় উদাহরণ। এর পরের বিষয়ে আমরা একটু জেনে নিই, মোবাইল কমিউনিকেশন সিস্টেম কি। মোবাইল কমিউনিকেশন সিস্টেমের সম্পর্কে জানতে আমরা একটু নিচের তথ্যগুলো দেখে নিই। দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে। মোবাইল টেলিফোন সিস্টেম এক মোবাইল থেকে আরেক মোবাইলে তথ্য আদান প্রদানের জন্য যে প্রক্রিয়া, এটাকেই আমরা মোবাইল কমিউনিকেশন সিস্টেম বলতে পারি। মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ধারণা, আরও বেশ কিছু তথ্য আমাদের জানা দরকার মোবাইল কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জানতে। তার মধ্যে হচ্ছে, চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন এবং স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট বলা হয়। মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে। প্রতিটি ভাগকে একটি সেল বলে। এই সেল থেকেই সেলুলার ফোন নামে মোবাইল ফোনের আরেকটি নামকরণ করা হয়েছে। একটি অ্যান্টেনা এবং একটি ছোট অফিস নিয়ে একটি সেল গঠিত হয়। অ্যান্টেনা সহ ছোট অফিসকে বলে বেজ স্টেশন। প্রতিটি বেজ স্টেশন কন্ট্রোল করা হয় মোবাইল সুইচিং সেন্টার দ্বারা, যেখান থেকে কল সংযোগ করা যায়, কল ইনফরমেশন রেকর্ডিং করা যায়। বিলিং সিস্টেম কম্পিউটারাইজ পদ্ধতিতে নিয়ন্ত্রিত। সেল সাধারণত ষড়ভুজাকার, বর্গাকার, বৃত্তাকার বা অন্য কোনো অনিয়ন্ত্রিত আকারের হতে পারে, যদিও ষড়ভুজ আকারই প্রথাগত বা প্রচলিত। সম্পূর্ণ ভিন্ন ট্রান্সমিশনের জন্য ভিন্ন এলাকায় একই রেডিও ফ্রিকোয়েন্সি পুনরায় ব্যবহার করা যেতে পারে। যদি একটি মাত্র সাধারণ ট্রান্সমিটার থাকে, তবে যে কোনো রেডিও ফ্রিকোয়েন্সিতে কেবলমাত্র একটি ট্রান্সমিশন ব্যবহার করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে বেজ স্টেশন বা মোবাইল টাওয়ারের সেল ভিত্তিক একটি কমিউনিকেশন এরিয়া বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যে মোবাইল টাওয়ারগুলো দেখে থাকি,
একটা থেকে আরেকটা স্থাপন করার জন্য মোবাইল প্রোভাইডারগণ অর্থাৎ গ্রামীণফোন, রবি, বাংলালিংক যে টাওয়ারগুলো আমরা দেখতে পাই সে তাদের এই ক্যালকুলেশন বা জিওগ্রাফি অনুসারে তাদেরকে এইভাবে বসাতে হয়। আর এটা কাজ করে সাধারণত ষড়ভুজ আকারে। আর প্রতিটা ঘরকে একটা সেল বলা হয়। অর্থাৎ এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে পর্যন্ত এর যে এরিয়া, এই এরিয়া নিয়ে সে কাজ করে। অনুরূপভাবে প্রথম যে বেজ স্টেশন তার একটা এরিয়া আছে, অর্থাৎ দুইটা মিলে পুরো জায়গাটা কভার করে। অনুরূপভাবে এই পাশে যদি আরেকটা টাওয়ার বসানো হয় তাহলে সে তার এরিয়া নিয়ে চলবে। এইভাবে বিভিন্ন অঞ্চলকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে তথ্যগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে এরিয়া অফ কমিউনিকেশন। তাহলে আমরা সেলের বিষয় সম্পর্কে একটু জানলাম। সেল সিগন্যাল এনকোডিং। এনকোডিং পদ্ধতির সাহায্যে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যাল সমূহকে পৃথক করার প্রক্রিয়াকে সেল সিগন্যাল এনকোডিং বলে। বিভিন্ন ট্রান্সমিটার থেকে সিগন্যাল সমূহকে পৃথক করতে এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তির উন্নয়ন করা হয়েছিল। এবার আমরা দেখব মোবাইল ইউনিট। মোবাইল বা সেলুলার টেলিফোন ইউনিটে মূলত তিনটি অংশ রয়েছে: একটি কন্ট্রোল ইউনিট, একটি রিসিভার এবং একটি অ্যান্টেনা সিস্টেম। এই তিনটি মূল উপাদান ছাড়াও আরও কয়েকটি উপাদান রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নিব। প্রথমে আসে ব্যাটারি, যা ফোনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় শক্তি প্রদান করে। ইনপুট মেকানিজম, যা ফোন সিস্টেমের সাথে যোগাযোগ করতে ব্যবহারকারীদের সহায়তা করে। সবচেয়ে সাধারণ ইনপুট মেকানিজম হচ্ছে কিপ্যাড, তবে কিছু স্মার্টফোনে টাচ স্ক্রিন রয়েছে। সিম বা রিম কার্ড, ব্যবহারকারীকে ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল কার্ড সরবরাহ করে। সিডিএমএ ডিভাইসে একই ধরনের কার্ড রয়েছে যাকে রিম বলা হয়, অর্থাৎ রিমুভেবল ইউজার আইডেন্টিটি মডিউল। আইএমইআই, কিছু স্যাটেলাইট ফোন ডিভাইস আইএমইআই অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর দ্বারা এককভাবে চিহ্নিত করা হয়ে থাকে। শিক্ষার্থীরা পাশের একটি চিত্র দেখতে পাচ্ছ। তোমাদের যে ফোনটা তোমরা ইউজ করো তার সেটা জানার জন্য তোমরা *#06# টাইপ করো, অর্থাৎ এই ফোনটি কোথায় আছে এটা চেকিং করা সম্ভব। সাধারণত মোবাইল যদি চুরি হয়ে যায় দ্বারা তার লোকেশন চিহ্নিত করা সম্ভব। মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ। বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, যথা জিএসএম প্রযুক্তি অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, দ্বিতীয়ত সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তি। মোবাইল ফোন সেটের প্রকারভেদ। বাজারে বিভিন্ন ধরনের মোবাইল সেট পাওয়া যায়। আমরা যে সব ফোনগুলো ব্যবহার করি তার কর্মক্ষমতা বা কার্যপরিধি ভেদে এক একটা এক এক রকমের। আমরা কয়েকটি
সেটের বিবরণটা দেখে নিব। বর্তমানে 4 ধরনের মোবাইল ইউনিট বা ফোন সেলুলার সেট দেখা যায়, যথা সাধারণ মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট বা ট্যাব, ফ্যাবলেট। সাধারণ মোবাইল ফোন, শিক্ষার্থীরা কয়েকটি ফোনের চিত্র স্ক্রিনে দেখতে পারছো। এটা হচ্ছে সাধারণ মোবাইল ফোন, বাটন ফোন। সাধারণ ফোন শুধুমাত্র ভয়েস কল করা এবং কল গ্রহণ এবং এসএমএস পাঠানো যায়। ছবিতে বিভিন্ন ধরনের মোবাইল ফোন দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি স্মার্টফোন। অত্যাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম সমৃদ্ধ এ ধরনের মোবাইল ফোন, যা পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে স্থির বা চলমান থাকা অবস্থায় হাতে ব্যবহার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচারের সমন্বয় করে। স্মার্টফোন এখন ফ্যাশনে পরিণত হয়েছে অনেকটা। অনেকেই তার পোশাক আশাকের সাথে সামঞ্জস্য রেখে মোবাইল ফোনের কালার পছন্দ করে থাকে। এটা একটি ফ্যাশন। এরপরে দেখব ট্যাব বা ট্যাবলেট। ট্যাবলেট পিসি লেটার সাইজ প্লেটের অনুরূপ এক ধরনের কম্পিউটার, যার স্ক্রিনে হাতের আঙ্গুল স্পর্শ করে প্রয়োজনীয় নির্দেশ বা ডাটা প্রদান করা বা ডিজিটাল কলম দিয়ে লেখা বা ড্রয়িং করা যায়। সবশেষে আছে ফ্যাবলেট। ফ্যাবলেট হলো ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি এক ধরনের কম্পিউটিং বা মোবাইল ডিভাইস, যার স্ক্রিন সাইজ সাধারণত 5 ইঞ্চি থেকে বড় কিন্তু 7 ইঞ্চি থেকে ছোট। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন প্রকার মোবাইল সেট দেখলাম। এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি প্রযুক্তি, বেশ কয়েকটি ছবি দেখছি। আমি ছবির একদিক থেকে একটু বর্ণনা করতে চাই। প্রথমে একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠের যে কোনো ছবি বা সিগন্যাল ধারণ করে, সেটার সাহায্যে আমরা যে কোনো মোবাইলের লোকেশন শনাক্ত করতে পারি। সর্বনিচে ইউজার, একজন ব্যবহারকারী একটি মোবাইল ফোনে তার গুগল ম্যাপের সাহায্যে যে কোনো একটি লোকেশন আমরা নির্ধারণ করতে পারি। ডান পাশে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি, একটি ট্রাক। যদি এটার লোকেশন কোথায় আমরা জানতে চাই, এই গাড়িতে একটি ফোন বা ডিভাইস রাখতে হবে, যেটা ইউজার তার লোকেশন দেখে ফোন দেখে তার লোকেশন চিহ্নিত করতে পারবে। সেটা কিভাবে? ইউজার তথ্য পাঠাবে সার্ভারে, সার্ভার থেকে তথ্য যাবে টাওয়ারে, টাওয়ার খুঁজে নিবে গাড়িটা কোথায়, আর স্যাটেলাইট তার লোকেশন গাড়ির টাওয়ারে দিয়ে দিবে। গাড়ির টাওয়ার থেকে গাড়িতে লোকেশন দিবে, লোকেশন থেকে টাওয়ারে যাবে, টাওয়ার থেকে সার্ভারে আসবে, সেটা আবার ইউজারের কাছে পৌঁছে যাবে। এই কমিউনিকেশনের সাহায্যে যে প্রযুক্তিটা ব্যবহার হয়েছে সেটি নাম হচ্ছে জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এছাড়া জিএসএম দ্বারা আমরা কিছু কাজ করি। যে কোনো গাড়ি বা বাইকের চুরি রোধ করার জন্য আমরা জিএসএম সিস্টেম ব্যবহার করতে পারি। আমরা অপরাধী শনাক্ত করার জন্য জিএম প্রযুক্তি ব্যবহার করতে পারি। অর্থাৎ জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম
গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন 1982 সালে প্রথম নামকরণ করা হয় গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। বাংলাদেশে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল জিএসএম প্রযুক্তি ব্যবহার করছে। জিএসএম সার্ভিস। জিএসএম এর প্রাথমিক সার্ভিসের লক্ষ্য হচ্ছে উঁচু মানের ডিজিটাল ভয়েস ট্রান্সমিশন নিশ্চিত করা। তাছাড়া জিএসএম এর একটি অন্যতম জনপ্রিয় সার্ভিস এর নাম হলো এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। রোমিং সুবিধা থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় এসএমএস করা যায়। মেসেজ ট্রান্সফার সার্ভিসে সর্বোচ্চ 160টি অক্ষর ব্যবহার করা যায়। সম্প্রতি বাংলাদেশে এমএমএস মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস চালু হয়েছে। এমএমএস দ্বারা ছবি বা ইমেজ পাঠানো যায়। জিএসএম সার্ভিসের সুবিধা প্রথমে বলি, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক, যা 218টি দেশে ব্যবহৃত হয়। কাজেই আন্তর্জাতিক রোমিং সুবিধা বেশি পাওয়া যেতে পারে। পরের সুবিধা হচ্ছে, সারা বিশ্বের গ্রাহকদের এক বিরাট অংশ জিএসএম ব্যবহারকারী বিধায় হ্যান্ডসেট প্রস্তুতকারক, সরবরাহকারী এবং প্রান্তিক ব্যবহারকারীদের জন্য বৈশ্বিকভাবে অপেক্ষাকৃত ভালো নেটওয়ার্ক ও সেবা পাওয়া সহজ হয়। অধিক দক্ষ এবং কার্যকর ফ্রিকোয়েন্সি, ফলে ভবনের ভিতরেও সিগন্যালের অবনতি অপেক্ষাকৃত কম হয়। রূপান্তরের স্পন্দন বৈশিষ্ট্যের কারণে জিএমএস ফোনের কথোপকথন সময়কাল সাধারণত দীর্ঘতর হয়। সিম সহজলভ্যতার কারণে ব্যবহারকারীগণ ইচ্ছামতো নেটওয়ার্ক এবং হ্যান্ডসেট বা মোবাইল সেট পরিবর্তন করতে পারেন। পরের সুবিধা হচ্ছে, জিপিআরএস ও ইডিজিই সুবিধা প্রদান করে। তৃতীয় প্রজন্মের মোবাইল টেকনোলজির উপযোগী করেই ডিজাইন করা। নিরাপদ ডেটা এনক্রিপশন ও উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা। জিএসএম সার্ভিসের সুবিধাগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব জিএসএম সার্ভিসের অসুবিধা। সিডিএমএ। কোয়ালকম আবিষ্কৃত সিডিএমএ একটি অ্যাডভান্স ডিজিটাল ওয়্যারলেস প্রযুক্তি। 1995 সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে। এই প্রযুক্তিতে প্রতিটি কল বা ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে। এটি শুরু দ্বিতীয় প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে। সিডিএম-এর জন্য IS 95A স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়। সিডিএমএ 1999 সালে তৃতীয় প্রজন্মে পা রাখে। সিডিএমএ যে পদ্ধতিতে ডাটা আদান প্রদান করে তাকে স্পেকট্রাম বলে। এই পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি কোড দেওয়া হয়। এই কোড শুধুমাত্র রিসিভার প্রান্তে পুনরুদ্ধার করা সম্ভব। রিসিভার প্রান্তে অন্য যে কোনো কোড নয়েজ হিসেবে বিবেচিত হয়। ডিজিটাল সেলুলার প্রয়োগের ক্ষেত্রে সিডিএমএ সিস্টেমে পাওয়ার নিয়ন্ত্রণ করা দরকার। শিক্ষার্থীরা, এতক্ষণ যে আলোচনা হলো, এই আলোচনার উপর ভিত্তি করে আমরা একটু পাঠ মূল্যায়ন দেখব। এখানে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন আছে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ।